ওর মরে যাওয়া ভালো, এই জীবন রেখে ও কি করবে? সেই কথাগুলো তুমি আমাকে বলছো, সেইগুলো পাঁচকান হলে ওর জীবন এমনিতেই জাহান্নাম হয়ে যাবে। না তো ওকে সমাজের কেউ মেনে নিবে, না তো রাস্তাঘাটে ও ঠিকমতো চলতে পারবে। সবাই ওর দিকে এক অন্য দৃষ্টিতে তাকাবে। আমি বাবা হয়ে এটা কি করে সহ্য করব? বলে খালেক সাহেব কিছুটা কেঁদে উঠলেন। যাক খালেক সাহেবকে সান্ত্বনার সুরে বলল, আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। যদি আপনি আমার কথা শোনেন তাহলে ওর জীবন সুন্দর হবে, ওর দিকে কেউ অন্য দৃষ্টিতে তাকাবে না। জাকের কথা শুনে খালেক সাহেব সরু চোখে জাকের দিকে তাকালো। যাক খালেক সাহেবের একটা হাত ধরে বলল, ওকে আপনি বিদেশে পাঠিয়ে দিন, কয়েক বছর ওখানে থাকলে ওর মন মানসিকতার পরিবর্তন হতে পারে। আবার এমন জায়গায় পাঠাবেন না যেন ওর মানসিকতার পরিবর্তনের বদলে আরো বিগড়ে যায়। ওকে এমন এক জায়গায় পাঠান যেখানে ও পড়ালেখার কারণে ঠিকমতো খেতেও না পারে। কয়েক বছর পর দেশে আসলে দেখবেন এমনিতেও পরিবর্তন হয়ে গেছে, আর ওকে তখন কেউ ঠিকমতো চিনতেও পারবে না। ওর দিকে অন্য দৃষ্টিতে তাকানো তো দূরের কথা, বিদেশে গেলে এমনিতেই আমাদের বাঙালিদের চেহারা পরিবর্তন হয়ে যায়। জাকের কথাগুলো খালেক সাহেবের মনে ধরল, কিন্তু একটা দুর্বলতা এখনও কাজ করছে খালেক সাহেবের মনে। সেটা হলো এই মেয়েকে বিয়ে করবে কে? খালেক সাহেব নিজের চিন্তা নিজের মধ্যে রেখেই জাককে বলল, তুমি ভালো একটা কথা বলেছ। আমার ছোট ভাই তার পরিবার সহ ইতালি থাকে। ও ভীষণ রাগী মানুষ। বৃষ্টি ওকে জমের মতো ভয় পায়। আমি তাহলে ওকে ওখানেই পাঠিয়ে দেবো। খালেক সাহেবের এমন কথা শুনে জ্যাক বলল, তাহলে সেটাই করুন। এখন ওকে হসপিটালে নিয়ে যান, নাহলে অনেক দেরি হয়ে যাবে। কথাটা বলে রুম থেকে বেরিয়ে আসলো। এরপর প্রিন্সিপাল রুমে এসে জ্যাক নেত্রকে বলল, আমি ওর বাবাকে বুঝিয়েছি, উনি ওকে দেশের বাইরে পাঠিয়ে দিবেন। তুই এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, ওদিকে আবার তৃপ্তির কি হয়েছে কে জানে। জ্যাকের কথা শুনে নেত্র নিজ ভাবনা থেকে বেরিয়ে আসলো। সে যার জন্য ফাইট করছিল তাকেই সে ভুলে গেল ভেবে নেত্র নিজের চুল গুলে খামচে ধরে প্রিন্সিপাল রুম থেকে বেরিয়ে আসলো। নেত্রর পিছু পিছু জ্যাকও বেরিয়ে আসলো। নেত্র নিজের বাইকের কাছে এসে দাঁড়ালো। জ্যাক নেত্রর কাছ থেকে বাইকের চাবি নিয়ে বাইকের উপর বসে বাইক স্টার্ট দিল। নেত্র ডান পাশে তাকিয়ে দেখলেও বৃষ্টিকে দুজন ছেলে খালেক সাহেবের গাড়িতে তুলছে। খালেক সাহেব গাড়ির ড্রাইভিং সিটে বসেছে। নেত্র জ্যাকের পেছনে বাইকে উঠে বসে বলল, ক্লাবে নিয়ে চল, তারপর হসপিটালে যাব। নেত্রর কথা শুনে জ্যাক বাইক স্টার্ট দিতে আধি চিৎকার দিয়ে দৌড়ে এসে দাঁড়ালো বাইকের সামনে। জ্যাক বাইক ব্রেক করে বলল, তোকে তো বলতে ভুলে গেছি, এই নে, এখানে 3,000 টাকা আছে, পোলাপানদের কিছু খাইয়ে দিস। আর পুরো কলেজে যেখানে যেখানে রক্ত লেগে আছে সেসব জায়গায় ভালো করে মুছে নিবি। আদি আচ্ছা বলে সামনে থেকে সরে দাঁড়ালো। আর জ্যাক বাইক স্টার্ট দিয়ে কলেজ থেকে বেরিয়ে গেল। আমেনা সমানে কল করে যাচ্ছে নেত্রকে। সন্ধ্যা হতে চললো, এখনও বাসায় ফেরেনি তারা। চিন্তায় আমেনার প্রেশার লো হয়ে যাচ্ছে। নীলা আর সুমি আমেনার পাশে বসে তৃপ্তির ফোনে কল করে যাচ্ছে। তৃপ্তির ফোনে রিং যাচ্ছে কিন্তু কেউ কল রিসিভ করছে না। সুমি এক পর্যায়ে আমেনাকে বলল, আন্টি, আপনি তো টেনশন করবেন না। নেত্র ভাইয়া হয়তো তৃপ্তিকে নিয়ে কোনো বন্ধুর বাসায় গেছে। ফোনে চার্জ না থাকায় হয়তো আপনাকে কল জানাতে পারছে না। সুমির কথা শুনে আমেনা রাগী গলায় বলে উঠলেন, তাই বলে একবারও কল করে আমাকে জানাবে না? আমার তো কোনো কিছু সুবিধের মনে হচ্ছে না। নিশ্চয় কিছু হয়েছে, না হলে নিদ্র আমাকে একবার হলেও কল করে বলতো ওরা কোথায় আছে। নীলা জেদ করে নিজের ফোন সাইডে রেখে বলল, আন্টি, আমারও কিছু সুবিধের মনে হচ্ছে না। আমার মনে হয় কলেজে। নীলা পুরো কথা শেষ করতে পারল না, তার আগে আমেনার ফোনে কল আসলো। আমেনা তড়িঘড়ি করে ফোন হাতে নিয়ে দেখলো নিত্র কল করেছে। তাড়াতাড়ি কল রিসিভ করে কর্কশ গলায় বলে উঠলো আমেনা, কোথায় তোরা? সে কখন থেকে কল করে যাচ্ছি, ফোন বন্ধ কেন তোর? আমেনার কর্কশ গলার আওয়াজ শুনে নিদ্র চাপা গলায় বলল, সরি মম, ফোনে চার্জ ছিল না, তাই তোমাকে বলতে পারিনি। আমি তৃপ্তিকে নিয়ে জ্যাকের বাসায় আসছে। আন্টির সাথে রাস্তায় আসার সময় দেখা হয়ে গেছিল, তাই আন্টি আমাদের জোর করে ওনার বাসায় নিয়ে আসছে। নিদ্রর কথা শুনে আমেনা স্বস্তির একটা নিঃশ্বাস ছেড়ে বলল, কখন আসবি বাসায়? ঠিক বলতে পারছি না। আচ্ছা, এখন রাখছি, পরে বলবো। আমিনা আর কিছু বলার আগে নিত্র কল কেটে দিল। আমিনা আরও কিছু বলতে চাচ্ছিল, তবে এখন শান্তি লাগছে ওনার। সুমি পাশ থেকে বলে উঠল, দেখলেন আন্টি, আমি বলেছিলাম না নেত্র ভাইয়া তৃপ্তিকে নিয়ে হয়তো কোনো বন্ধুর বাসায় গেছে। আমার কথাই তো সত্যি হলো, দেখলেন?
সুমি কথা শুনে আমিনা একটু হেসে উঠলেন, বললেন, তুমি ঠিক বলেছিলে। ধুর ছাই, আমি খামোখায় এত টেনশন করছিলাম। এখন প্রেশারের একটা ট্যাবলেট খেতে হবে, না হলে হবে না। এই বলে বসা থেকে উঠে দাঁড়ালো আমিনা। নীলা আর সুমিও বসা থেকে উঠে দাঁড়ালো। নীলা আমিনাকে বলল, তাহলে আন্টি আমরা এখন যাই, তৃপ্তি আসলে আবার আসবো। আমিনা সিঁড়ির দিকে পা বাড়িয়ে বলল। আচ্ছা যাও। নীলা আর সুমি নিজেদের ফ্ল্যাটে চলে গেল, আর আমিনা নিজের রুমে এসে একটা প্রেশারের ওষুধ খেয়ে নিল। সন্ধ্যা 7টা বাজে। হসপিটালের কেবিনের ভেতর তৃপ্তি নিদ্রর কোলে মাথা রেখে গুটিয়ে শুটি হয়ে শুয়ে আছে, আর নিদ্র তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একজন নার্স পাশে দাঁড়িয়ে মিট মিট করে হাসছে। তৃপ্তিকে ইঞ্জেকশন দিতে এসেছে নার্সটি। জ্যাক আর রাহুল জুইকে বাসায় দিয়ে আসতে গেছে। একসাথে তারা নিজেদের বাসায় গিয়েও ফ্রেশ হয়ে আবারও আসবে। হাত অপারেশন শেষ করে বিকেল 4টার দিকে অপারেশন রুম থেকে বের করা হয়েছিল তৃপ্তিকে। এরপর তৃপ্তির জ্ঞান ফেরার পর 6টার দিকে কেবিনে শিফট করা হয়। নিদ্র হসপিটালে আসে 6:30টায়। যাই হোক, বেডের পাশে দাঁড়িয়ে নার্স একটু খক খক করে হেসে বলল, ভাইয়া একটু যদি সাইড দিতেন তাহলে ইঞ্জেকশনগুলো দিয়ে যেতাম। নার্সের গলার আওয়াজ পেয়ে নিদ্র নার্সের দিকে তাকালো। তৃপ্তির চোখ দুটো পিটপিট করে খুলে এবার নার্সের দিকে, আবার নিদ্রর দিকে তাকালো। নার্সের লাজুক হাসি যেন তৃপ্তির গায়ে লাগলো। তৃপ্তি নিদ্রকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তৃপ্তি কোথায়? ওকে দেখছি না যে। একদম এখান থেকে উঠবে না, তাহলে মেরে ফেলবো শয়তান, এমনিতেই রাগ উঠে আছে। তৃপ্তির কথা শুনে নিদ্র শুকনো ঢোক গেলে বসে রইল। নার্স এবার ঠোঁট টিপে হাসতে লাগলো। নার্সের ধারণা তৃপ্তি সুইসাইড করতে গেছিল নিদ্রর জন্য, যেহেতু তৃপ্তির হাত কাটা গেছে। এতে নার্সের এমন ভাবটা স্বাভাবিক। নার্স বেডের নিচ থেকে ইঞ্জেকশন বের করে তাতে ওষুধ নিয়ে বলল, ভাইয়াকে তো ছাড়বেন না, তাহলে আপনার যে হাতে ক্যানোলা সেট করা হয়েছে সেই হাতটা এদিকে দিন। নার্সের কথা শুনে তৃপ্তি একটু নড়ে চড়ে উঠে বসতে চাইল। নিদ্র তা দেখে তৃপ্তিকে আস্তেই করে ধরে উঠিয়ে বসালো। তৃপ্তি নরম শরীরটা নিদ্রর শরীরের ওপর এলিয়ে দিল, আর মাথাটা নিদ্রর বুকে। বাম হাতে একটা বালিশের উপর, ডান হাতে ক্যানোলা থাকায় ডান হাত নার্সের দিকে বাড়িয়ে দিল তৃপ্তি। নার্স মুচকি হেসে ক্যানোলাতে ইঞ্জেকশন লাগিয়ে ওষুধ দিতে লাগলো। ওষুধগুলো রগ দিয়ে সিনসিন করে পড়ল। তৃপ্তি চোখ মুখ খিঁচে নিদ্র বুকে মাথা ঠেকিয়ে আছে। পরপর 5টা ইঞ্জেকশন দিয়ে নার্স চলে গেল। যাওয়ার আগে নার্স নিদ্রকে বলে গেল তৃপ্তির ডান হাতটা ধীরে ধীরে একটু মালিশ করে দিতে, এতে হাতের চিনচিন অনুভূতিটা কমে যাবে। নার্সের কথা মতো নিদ্র তৃপ্তির ডান হাতটা উঁচু করে ধীরে ধীরে মালিশ করতে লাগলো। এতে তৃপ্তিও একটু ভালো লাগছিল। বাম হাতটা ব্যথা করছিল কিছুক্ষণ আগে পর্যন্ত, কিন্তু এখন ব্যথার ইঞ্জেকশন দিয়ে যাওয়ায় তেমন ব্যথা করছে না। হাত আর চিনচিন করছে না দেখে তৃপ্তি নিদ্রকে বলল, এবার হাতটা ছেড়ে দাও, ব্যথা করছে না। তৃপ্তির কথা শুনে নিদ্র আস্তে করে তৃপ্তির হাতটা নামিয়ে বেডে রাখলো। এরপর নিদ্র তৃপ্তিকে বলল, দেখি এবার শুয়ে পড়ো। নিদ্রর কথা শুনে তৃপ্তি আরও একটু নড়ে চড়ে নিদ্রর গায়ের সাথে চেপে বলল, না, আমি এভাবে থাকবো, তুমিও এভাবে বসে থাকবে আমার সাথে। তৃপ্তির কথা শুনে নিদ্র মুচকি হেসে তৃপ্তির কানে কানে ফিসফিস করে কিছু বলল। তৃপ্তি তা শুনে নিদ্রর থেকে সরে আসতে চেয়ে বলল, ছি ছি, ইয়া থু, যাও তাড়াতাড়ি, না হলে আমার বেড নোংরা করে ফেলবে। নিদ্র হেসে ওঠে। তৃপ্তিকে নিচ থেকে সরিয়ে বেডের ওপর শুইয়ে দিয়ে বলল, চুপচাপ শুয়ে থাকো, আমি আসছি। এই বলে নিদ্র তৃপ্তির বেড থেকে নেমে দাঁড়ালো। তৃপ্তি ডান হাত দিয়ে নিদ্রর বাম হাত ধরে আবারও বলে উঠল, ওয়াশরুমেই তো যাবে, অন্য কোথাও যাবে না তো? আমার কিন্তু ভয় করছে। নিদ্র তৃপ্তির হাত নিজের হাত থেকে ছাড়িয়ে বলল, আমি ওয়াশরুমে যাচ্ছি, অন্য কোথাও না। এই বলে নিদ্র তৃপ্তিকে রেখে কেবিন থেকে বেরিয়ে গেল। তৃপ্তি অবাক দৃষ্টিতে নিদ্রর দিকে তাকিয়ে রইল। কেবিনের ভেতরেই তো ওয়াশরুম আছে, তাহলে নিদ্র কেবিন থেকে বেরিয়ে গেল কেন? এদিকে পেটে হাত দিয়ে কেবিন থেকে বেরিয়ে রিসেপশনের সামনে গেল। নিদ্র একজনকে বলল, আমি একজন ডক্টর দেখাবো, একটু ব্যবস্থা করুন। নিদ্রর কথা শুনে লোকটি নিদ্রর দিকে ভালো করে তাকালো, দেখলো নিদ্র পেটে হাত দিয়ে আছে। লোকটি বলল, আপনার কি সমস্যা? নিদ্র বলে উঠল, পেটে আঘাত লেগেছে, ডক্টর দেখাবো। নিদ্রর কথা শুনে লোকটি আবারও নিদ্রকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, ঠিক আছে,
এইদিকে সোজা গিয়ে ডান পাশের কেবিনে যাবেন। ওখানে একজন এমার্জেন্সি ডিউটি ডাক্তার আছে, ওনাকে গিয়ে দেখান। লোকটির কথা শুনে নিদ্র কিছু না বলে সেদিকে হাঁটা ধরল। ডান পাশের কেবিনে প্রবেশ করে নিদ্র দেখলো একটা মেয়ে ডক্টরের চেয়ারে বসে মাথা নিচু করে ফোন দেখছে। নিদ্র 7-5 না ভেবে তাড়াতাড়ি মেয়েটার কাছে গিয়ে বলল, ম্যাম, আমার পেটে আঘাত লেগেছে, একটু ড্রেসিং করাবো। নিদ্রর কথা শুনে মেয়েটি চমকে উঠে নিদ্রর দিকে তাকালো। নিদ্র আবারও বলে উঠল, একটু আর্জেন্ট, আমাকে আবার কেবিনে যেতে হবে। মেয়েটি বলে উঠল, সমস্যা কি সেটা আগে দেখান। নিদ্রর কথা শোনা মাত্র পরনের শার্ট খুলে ফেলল। হঠাৎ এমন কিছু নিদ্র করবে মেয়েটা ভাবতে পারেনি। মেয়েটা লাজুক হয়ে একটা বল বাটনে চাপ দিল। সাথে সাথে 4 জন আসলো, 2 জন নার্স আর 2 জন ছেলে ডক্টর মনে হয়। মেয়েটি বলে উঠল, এনার সমস্যাটা দেখুন তো। একজন ছেলেকে বলল মেয়ে ডক্টরটি। ছেলেটা এগিয়ে এসে দেখলো নিদ্র পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা বলল, পেট থেকে হাত সরান দেখি। নিদ্র ছেলেটার কথা শুনে মাত্র পেট থেকে হাত সরিয়ে নিল। সাথে সাথে টিস্যু সহ কিছু রক্তের দলা কেবিনের ফ্লোরে পড়ল। ডক্টর মেয়েটি বসা থেকে দাঁড়িয়ে বলে উঠল, আরে এনার পেট দেখি অনেক কেটে গেছে। এই তোমরা দাঁড়িয়ে দেখছো কি? তাড়াতাড়ি এনাকে ইমার্জেন্সিতে নিয়ে চলো। মেয়েটির কথা শুনে নিদ্রকে ছেলেগুলো এমার্জেন্সিতে নিয়ে এসে একটা বেডে শুইয়ে দিল। এরপর নিদ্রর পেটের কাটা জায়গা ড্রেসিং করা শুরু করলো। ড্রেসিং করার পর ডক্টর মেয়েটি এসে বলল, দেখি তোমরা একটু সাইড দাও। এই বলে মেয়েটি নিদ্রর কাছে এসে নিদ্রর পেটের কাটা জায়গা দেখতে লাগলো। একটু সময় নিয়ে মেয়েটি বলল, এটা সেলাই করতে হবে তো, অনেকটাই কেটে গেছে। মেয়েটার এমন হাব ভাব নিদ্রর মোটেও ভালো লাগছে না। যা করার তাড়াতাড়ি কর না, এমন ন্যাকামি করে ডাক্তারি করার কি আছে? নিদ্র বলে উঠল, আচ্ছা, এখানে কি ভালো ছেলে ডক্টর নেই? থাকলে তাকে জলদি ডেকে নিয়ে আসো, আমার ফার্স্ট চিকিৎসা চাই। নিদ্রর কথা শুনে মেয়েটি রাগী ভাবে বলে উঠল, এই সমস্যা কি? আমি দেখছি যে দেখতে পাচ্ছে না, চুপচাপ শুয়ে থাকুন আপনি। এই বলে মেয়েটি একটা ইঞ্জেকশন নিয়ে নিদ্রর পেটের কাটা জায়গা চারপাশে কয়েকবার সুই ঢুকিয়ে ইঞ্জেকশন দিল। এতে জায়গাটা কেমন অবশ হয়ে গেল। মেয়েটি আর দেরি না করে 2 জন ছেলে সহ নিদ্রর পেটের কাটা অংশ সেলাই করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। নিদ্র ব্যথা সহ্য করে চুপচাপ শুয়েছিল। প্রায় এই পর্যায়ে ডাক্তার মেয়েটি নিদ্রকে বলল, এবার বেড থেকে নামতে পারেন আপনি। এতক্ষণ তো বেশ তাড়াহুড়ো করছিলেন। মেয়েটির কথা শুনে নিদ্র ধীর গতিতে বেড থেকে নেমে দাঁড়ালো। এরপর শার্ট পরে নিতে নিতে আস্তে করে মেয়েটিকে বলল, ফার্স্ট টাইম এমন ডক্টর দেখলাম যে কিনা পেশেন্টকে চিকিৎসা করতে এসে পেশেন্টের শরীরের দিকে বারবার ঘুরে দেখায়। নিদ্রর কথা শুনে ডাক্তার মেয়েটি লাজুক হেসে সেই স্থান ত্যাগ করলো। নিদ্র একটা ছেলেকে বলল, আমার ওষুধ লিখে দেবে কে? ছেলেটি নিদ্রর কথা শুনে ডক্টর মেয়েটির কেবিনে আবারও যেতে বলল। নিদ্র উপায় না পেয়ে আবারও সেই কেবিনে ধীরে ধীরে আসলো। মেয়েটি চেয়ারে বসেছিল। নিদ্র কেবিনের ভিতর প্রবেশ করে বলল, আমার ওষুধ। নিদ্রর গলার আওয়াজ পেয়ে মেয়েটি নিদ্রর দিকে তাকালো। ক্ষণিকেই আবারও মাথা নিচু করে নিয়ে একটা কাগজ নিদ্রর দিকে বাড়িয়ে দিল মেয়েটি। নিদ্র এগিয়ে এসে কাগজটা হাতে নিয়ে বলল, এমনভাবে ডক্টর করলে সারছে, পেশেন্ট এমনিতেই হার্ট অ্যাটাক করে মারা যাবে। নিদ্রর কথা শুনে ডক্টর মেয়েটি হেসে নিদ্রর দিকে তাকালো। নিদ্র বলে উঠল, আপনার পেমেন্ট কি আপনি নেবেন না রিসিপশনে দেব? ও ফোন নাম্বার না, মানে আমার কাছেই। নিদ্রর কথা শেষ হতে মেয়েটি চট জলদি বলে উঠল। নিদ্র মাথা নাড়িয়ে পকেট থেকে ওয়ালেট বের করে বলল, কত? মেয়েটি একটু ভাব নিয়ে বলল, ডক্টর পেমেন্ট 1000, ড্রেসিং আর সেলাই 2000, মোট 3000 টাকা। নিদ্র ওয়ালেট থেকে 2000 টাকা টেবিলের উপর রেখে বলল, আপাতত এই টাকায় আছে, বাকিটা কাল দেব। এই বলে নিদ্র ডক্টর মেয়েটির কেবিন থেকে বেরিয়ে গেল। মেয়েটি কিছু বলল না, শুধু নিদ্র যাওয়ার পানে তাকিয়ে আস্তে করে বলে উঠল, হাউ সুইট বডি। কথাটা বলেই মেয়েটি নিজের মাথায় আবারও থাপ্পড় মেরে বলল, কি আবল তাবল ভাবছি আমি? এটা আমার চাকরির জায়গা, আর ছেলেটা আমার পেশেন্ট ছিল। ধুর ছাই। বলেই মেয়েটি আবারও নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তৃপ্তি মন খারাপ করে শুয়ে এদিক ওদিক তাকাচ্ছে। নিদ্র সে কখন গেছে, এখনো আসছে না। এদিকে জ্যাক আর রাহুলও এসে বসে আছে কেবিনের ভেতরে। জ্যাক আর রাহুলকে দেখে তৃপ্তির মনে সাহস আসে। তৃপ্তি ঠোঁট উল্টে রাহুলকে বলল,
ভাইয়া দেখুন তো, নিদ্র ভাইয়া কোথায় গেছে? ভালো লাগছে না। দূর। রাহুল পাশের একটা বেডের ওপর বসে ফোন দেখছিল। কেবিনের ভেতর 2টা বেড। রাহুল তৃপ্তির কথা শুনে মুচকি হেসে বলল, চলে আসবে, তুমি শুয়ে থাকো। ও সরি, তোমার তো ফোন আছে, আমি তো তোমাকে ফোনটা দিতে ভুলে গেছি, দেবো এখন? তৃপ্তি রাহুলের দিকে তাকে একটু সময় নিয়ে বলল, না থাক, এখন লাগবে না। আপনি নিদ্র ভাইয়াকে ডেকে দিন। ডাকতে হবে না, আমি এসে গেছি। কথাটা বলে কেবিনের ভেতর প্রবেশ করলো নিদ্র। তৃপ্তি মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। জ্যাক নিদ্রর কাছে এগিয়ে এসে নিদ্রর হাতে একটা শপিং ব্যাগ দিয়ে আস্তে করে বলল, এখানে প্যান্ট আর শার্ট আছে, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আয়। নিদ্র জ্যাকের হাত থেকে শপিং ব্যাগ নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো নিদ্র। এরপর আস্তেই করে তৃপ্তির বেডের পাশে গিয়ে বসলো। রাহুল বেড থেকে নেমে দাঁড়িয়ে বলল, খাওয়া দাওয়া তো করতে হবে, কিছু নিয়ে আসার প্রয়োজন, আমি আর যে কিছু নিয়ে আসছি, তোরা থাক। নিদ্র রাহুলকে ইশারা করে নিজের কাছে ডাকলো। রাহুল সামনে আসতে নিদ্র রাহুলের হাতে নিজের ঔষধের কাগজ দিয়ে আস্তে করে বলল, এগুলো নিয়ে আসিস। রাহুল কাগজটা হাতে নিয়ে জ্যাক সহ কেবিন থেকে বেরিয়ে গেল। আর নিদ্র তৃপ্তিকে ধীরে ধীরে উঠিয়ে বসালো। তৃপ্তি মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। নিদ্র সুযোগ মিস না করে তৃপ্তির গালে ঠোঁট জোড়া বসিয়ে দিল। সকাল 6টা বাজে। পাশের বেডে জ্যাক আর রাহুল একে অপরের গায়ের ওপর হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। আর এইদিকে নিদ্র তৃপ্তির বেডের ডান পাশে আধা শোয়া হয়ে তৃপ্তির ঘুমন্ত মুখ দেখছে। তৃপ্তি অঘোর ঘুমে তলিয়ে আছে। তার মুখে কিছুটা তৈল ভাসা দিয়েছে। গতকাল রাতে প্রচণ্ড জ্বর এসেছিল তৃপ্তির। জ্বরের তাড়নায় আবোল তাবোল বকছিল অনেক। একজন ডিউটি ডাক্তার এসে কিছু ঔষধ লিখে দেয়। পরে ঔষধগুলো তৃপ্তির শরীরে দেওয়ায় জ্বর অনেকটা কমে যায়। রাতেই আমিনাকে কল করে নিত্র জানিয়ে দিয়েছে তারা গত 2 দিনেও বাড়িতে যেতে পারবে না। আমিনা কারণ জিজ্ঞেস করতে জ্যাক নিত্রর হাত থেকে টান দিয়ে ফোন নিয়ে আমিনাকে বলেছিল, আন্টি আমরা 2 দিনের জন্য ঘুরতে যাচ্ছি, তৃপ্তিকেও সাথে নিয়ে যাচ্ছি, আপনি প্লিজ না করবেন না। নিত্রর বন্ধুদের অনুরোধ আমিনা কখনোই ফেলেনি। ওনার পুরো ভরসা আছে নিত্রর বন্ধুদের ওপর, তাই জ্যাকের অনুরোধও আমিনা ফেলল না। কিন্তু আমিনা তো জানে না যে এখানে কত কিছু ঘটে গেছে। যাই হোক, নিদ্র তৃপ্তির গোলাপি রঙা ঠোঁট দুটোর দিকে তাকিয়ে আছে। দুটো ঠোঁট কেমন চকচক করছে। নিদ্র ডান হাতের পুরো আঙুল দিয়ে তৃপ্তির ঠোঁটের ডান পাশের ফোন থেকে বাম পাশের ফোন কোনো পর্যন্ত টেনে নিল। ঠোঁট দুটো থেকে চকচকে ভাবটা সরে গেল। এখন কেমন শুকনো একটা ভাব ফুটে আছে। তৃপ্তি একটু নড়ে চড়ে উঠল। হয়তো নিদ্র ছোঁয়া পেয়ে ঘুম ভেঙে গেছে। তৃপ্তি আস্তে করে চোখ দুটো খুলে নিদ্রর দিকে তাকালো। দেখলো নিদ্রর চোখ দুটো একেবারে তার চোখের সামনে। তৃপ্তি একটু ঘাবড়ে গেল। হঠাৎ করে চোখ নিজের এত কাছে দেখলো। ঘাবড়ে যাওয়াই স্বাভাবিক। ডান হাতটা নাড়িয়ে ঘুম লাগানো ভাঙা গলায় তৃপ্তি বলে উঠল, ভাইয়া। তৃপ্তির গলার স্বরে নিদ্রর ঘোর কাটল। কিন্তু সেই যে জন্য এত কাছে আসলো সেটা তো করেই যাবে। নিদ্র আবারও ডান হাতের বুড়ো আঙুল দিয়ে তৃপ্তির নাকের তৈলাক্ত ভাবটা মুছে নিল। এরপর আস্তে করে তৃপ্তির নাকের ডগায় ঠোঁট জোড়া ছোঁয়ালো। তৃপ্তির নাক শিরশির করে কেঁপে উঠল। চোখ মুখ খিচে বুঝে নিল তৃপ্তি। নিদ্র এবার তৃপ্তির কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, গুড মর্নিং মাই কিউটি ডল। নিদ্রর কথা শুনে তৃপ্তি চোখ খুলল। এরপর চট করে নিদ্রর গালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে সেও আস্তে করে বলল, গুড মর্নিং শয়তান। নিদ্র মুচকি হেসে তৃপ্তির গলার কাছেই মুখ নিয়ে গেল। এমন সময় তাদের পাশের পেট থেকে আড়মোড়া ভেঙে উঠে বসতে লাগলো রাহুল। নিদ্র তাড়াতাড়ি তৃপ্তির থেকে সরে আসলো। এরপর বেডের পাশে বসে রাহুলের দিকে তাকালো। রাহুল ক্যাবলা হাবার মতো নিদ্রর দিকে তাকিয়ে বলে উঠল, তুই সারা রাত ঘুমোসনি? তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? এখানে এভাবে বসেছিলি নাকি সারা রাত? রাহুলের কথা শুনে নিদ্র হাত দুটো উপরে তুলে আড়মোড়া ভেঙে বলল, ঘুমিয়েছে, এখনই ওর পাশে। ভেঙে ভেঙে কথাগুলো বলল নিদ্র। রাহুল আর কিছুই বলল না। সে বেড থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। তৃপ্তি নিদ্রর পিঠে ডান হাতে দিয়ে ধাক্কা মেরে বলল, তোমার কি হয়েছে বলো তো ভাইয়া? যখনই আমার কাছে আসো তখনই খালি আমাকে চুমু খাও। আমার এসব ভালো লাগছে না। আমাকে আর চুমু খাবে না তুমি। আমার কেমন যেন লাগে। নিদ্র তৃপ্তির কথা শুনে পেছনে ঘুরে তাকিয়ে বলল, কেমন লাগে তোর?
নিদ্রর তাকানো দেখে তৃপ্তি লাজুক মুখ অন্যদিকে ঘুরিয়ে আস্তে করে বলল, জানি না, কেমন যেন লাগে। তৃপ্তির কথা শুনে নিদ্র ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। নিদ্র কিছু বলার আগে তৃপ্তি নিদ্রর দিকে তাকিয়ে ঠোঁট জোড়া উল্টে আবারও বলে উঠল, আমার খিদে পেয়েছে, আমি কিছু খাবো। নিদ্র একটু নড়ে চড়ে বসলো কথাটা শুনে। এরপর ওয়েট করতে লাগলো কখন রাহুল ওয়াশরুম থেকে বের হবে। তৃপ্তিকে ফ্রেশ করিয়ে নিজে ফ্রেশ হয়ে খাবার আনতে যাবে সে। দুপুর 12টা বাজে। দেখতে দেখতে 2টা দিন কেটে গেছে। এই 2 দিনে তৃপ্তির কাছ থেকে একটু সরে যাওয়ার সুযোগ পায়নি নিচু। সবসময় কেবিনের ভিতরে থেকেছে। বলতে গেলে তৃপ্তি নিচকে টেনে টেনে নিজের কাছে রেখেছে। নিচকে নিজের কাছ থেকে একটু সরে যাওয়ার সুযোগ দেয়নি তৃপ্তি। কেন তৃপ্তি এমন করলো এটা নিজের কাছে রহস্য। তবে নিজের বেশ ভালোই লেগেছে। তৃপ্তি ডান হাত দিয়ে নিজের বাম হাত ধরে একটু একটু করে হসপিটালে ঘুরে বেরিয়েছে। নিজ কেয়ারিং হাজবেন্ডের মতো তৃপ্তির খেয়াল রেখেছে। তৃপ্তির পোশাক আশাক একজন নার্স পরিবর্তন করে দিয়েছে এই কয়দিন। যার কার রাহুল অন্য সব কাজ করেছে। 5তলা বাড়ির গেট দিয়ে ভিতরে গাড়ি প্রবেশ করলো জ্যাক। এরপর গাড়িটা পার্ক করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। গাড়িটির পেছনে দরজা খুলে প্রথমে বেরিয়ে এলো নিচু। এরপর তৃপ্তিকে আস্তে করে ধরে গাড়ির ভেতর থেকে নামিয়ে নিল। তৃপ্তির বাম হাতটা প্লাস্টার করা, গলায় সাদা কাপড়ের ব্যান্ডেজ দড়ির মতো বানিয়ে বুকের ওপর ঝোলানো বাম হাতটা। রাহুল গাড়ির ভেতর থেকে ওষুধের ব্যাগ আর জামা কাপড়ের ব্যাগগুলো নামাতে লাগলো। নিদ্র জ্যাকের দিকে তাকিয়ে বলল, তোর এগুলো নিয়ে আয়, আমি ওকে নিয়ে বাড়ির ভিতরে যাচ্ছি। জ্যাক হেসে বলল, সাবধানে ভিতরে যা, আন্টি আবার ঝাড়ু নিয়ে তোকে দৌড়ানি না দেয়। জ্যাকের কথা শুনে তৃপ্তি হেসে উঠল। নিদ্র তৃপ্তির ডান হাতটা ধরে বলল, চল ভিতরে, এখনো রোদ পড়ছে। নিদ্রর সাপোর্ট পেয়ে তৃপ্তি ধীরে ধীরে বাড়ির ভিতরের দিকে পা বাড়ালো। জ্যাক আর রাহুল তাদের পিছু পিছু ওষুধের ব্যাগপত্র আর জামা কাপড়ের ব্যাগগুলো নিয়ে আসতে লাগলো। আমিনা সবেমাত্র রান্নাঘর থেকে বেরিয়ে আসছেন। এই মাত্র ওনার রান্না শেষ হয়েছে। মশলা বাটার মহিলাটি আজ আসেনি, তাই ব্লেন্ডারে মশলা গুঁড়ো করে রাখতে হয়েছে ওনাকে। ড্রয়িং রুমে ফোনের নিচে বসে জিরোচ্ছেন আমিনা। ঘেমে নেমে একাকার অবস্থা ওনার। এমন সময় নিজ তৃপ্তিকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। আমিনার চোখ দুটো বুঝে ফ্যানের দিকে মুখ করে বসেছিল। তৃপ্তি বাড়ির ভেতরে এসে আমিনাকে দেখে ডেকে উঠল, বড় আম্মু। তৃপ্তির গলার আওয়াজ পেয়ে আমিনা চট করে চোখ খুললো। এরপর যেদিক থেকে আওয়াজ আসছিল সেই দিকে তাকালো। তৃপ্তিকে এমন অবস্থায় দেখে আমিনা আটকে উঠলেন। তড়িঘড়ি করে সোফা থেকে উঠে তৃপ্তির সামনে গিয়ে দাঁড়ালেন। এরপর তৃপ্তির মুখে গায়ে হাতে ছুঁয়ে আতঙ্কের সাথে বলে উঠলেন, এ কি অবস্থা হয়েছে তোর? এমন হলো কি করে? কে করেছে তোর এমন? আমিনার আতঙ্কিত চেহারা দেখে নিদ্র পাশ থেকে বলল, মম, কুল ডাউন, ওকে আগে বসতে দাও, এরপর তুমি ওকে যা প্রশ্ন করার করো। আমিনা রাগী চোখে নিদ্রর দিকে তাকালো। নিদ্রর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমিনা হুঙ্কার দিয়ে বলে উঠল, একদম চুপ হারামজাদা! মেয়েটার এমন অবস্থা করে বাড়িতে নিয়ে আসছে, আবার বড় কথা বলছে। ওর এই অবস্থা হলো কি করে? আমিনার কথা শুনে তৃপ্তির ডান হাত দিয়ে আমিনার বাম হাত ধরে বলল, ওদিকে চলো বড় আম্মু, আমি সব বলছি। আমিনা নিদ্রর দিকে চোখ পাকিয়ে রাগী গলায় বলল, তোকে পরে দেখছি। ও যদি উল্টাপাল্টা কিছু বলে তাহলে তোর আজ খবর আছে। এই বলে আমিনা নিদ্র থেকে তৃপ্তিকে নিয়ে সেখান থেকে চলে গেল। নিদ্র জোরে একটা নিঃশ্বাস ছেড়ে পিছনে ঘুরে জ্যাক আর রাহুলের হাত থেকে ঔষধের ব্যাগপত্র নিয়ে বলল, আমার সাথে আয় তোরা। নিদ্রর কথা শুনে জ্যাক ঘাড় ডলতে ডলতে বলল, আমরা এখন চলে যাই, পরে আবার আসবো। নিদ্র কপাল কুঁচকে জ্যাকের দিকে তাকিয়ে বলল, যেটা বলছিস সেটা কর, এখন আমার সাথে আয়। দুপুরে না খেয়ে কোথাও যাচ্ছিস না তোরা। এই বলে নিদ্রর সামনে ঘুরে হাঁটা ধরল। জ্যাক আর রাহুলও নিদ্রর পিছু পিছু হাঁটা ধরল। ড্রয়িং রুমের সামনে দিয়ে যাওয়ার সময় নিদ্র এইবার আর চোখে তৃপ্তির দিকে তাকালো। তৃপ্তি নিদ্রর দিকে তাকিয়েছিল। আমিনা তৃপ্তিকে কি যেন বারবার জিজ্ঞেস করছিল। নিদ্র চোখ দিয়ে ইশারা করলো তৃপ্তিকে যে আমিনার প্রশ্নের উত্তর দিতে। তৃপ্তি নিদ্রর থেকে চোখ সরিয়ে আমিনার দিকে তাকালো। আমিনা তৃপ্তির গালে আলতো করে হাত রেখে শান্ত গলায় বলল, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? নিশ্চয়ই বাদরটা কিছু করেছে, কেয়ারলেস একটা। শেষের কথা চোখে মুখে রাগ এনে বলল আমিনা। তৃপ্তি একটু পেছনে সরে আস্তে করে ডান পাশে কাত হয়ে আমিনার কোলে মাথা রাখলো। এরপর জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বলল,
আমি যা বলবো তুমি শুধু চুপচাপ শুনে যাবে। কথাগুলো শোনার পর আমাকে বকতে পারবে না, ভাইয়াকেও বকতে পারবে না, প্রমিস করতে হবে তোমাকে। তৃপ্তির কথা শুনে আমিনা একটু ভাবান্তক হলো। তৃপ্তি কি বলবে যে সে তাদের বকতে পারবে না? আমিনা তৃপ্তির মাথায় হাত বুলিয়ে বলল, আগে বল শুনি, তারপর বুঝবো তোদের বকা যায় নাকি বকা যায় না। আমিনার কথা শেষ হতে তৃপ্তি চট করে বলে উঠল, না, আগে তোমাকে প্রমিস করতে হবে, না হলে আমি কিচ্ছু বলবো না। আমিনা পড়ে গেল বিপাকে। নিটোর কাছে কথাগুলো শুনতে যাওয়া মানে এক গাদা পেঁচানো মিথ্যা কথা। তৃপ্তি সত্যি বলবে কিনা আমিনা জানে না, তবু মেয়েটাকে বিশ্বাস করে আমিনা। মেয়েটার বাচ্চা বাচ্চার স্বভাব আমিনার ভালো লাগে। এমনি মিথ্যা বলবে বলে আমিনার মনে হয় না। নিটোর বউ হিসেবে মেয়েটাকে মেনে নিয়েছে আমিনা, কিন্তু একটা শর্তে যে তিনি থেকে আছেন এখনো। কি করে হবে যদি সেই মেয়েটি এসে আমিনার সামনে দাঁড়ায়, যদি প্রশ্ন করে আমার ভালোবাসাকে তুমি অন্যের হাতে তুলে দিলে, এখন আমার কি হবে? তখন আমিনা কি জবাব দেবে? 7-5 ভাবা বাদ দিয়ে আমিনা বলল, আচ্ছা প্রমিস করলাম তোদের কাউকে কিছু বলবো না। এবার বল কি হয়েছে তোর? হাত প্লাস্টার করা কেন? চোখ মুখ কেমন শুকিয়ে গেছে? এই কয়দিনে কিছু খাসনি নাকি? আমিনার কথা শুনে তৃপ্তি একটু নড়ে চড়ে আরাম করে শুয়ে বলল, তাহলে শোনো, সেই দিন আমরা ঘুরতে যাওয়ার পর আমি ভাইয়ার কাছে বায়না করি তার বাইক চালাবো, কিন্তু ভাইয়া দিতে নারাজ। আমি তো বাইক চালাবই, আমার খুব জেদ উঠে বসলো। তখন আমি কায়দা করে ভাইয়ার বাইকের চাবি চুরি করে নিই তার থেকে। জ্যাক ভাইয়া, রাহুল ভাইয়া আর ভাইয়া বসে বসে যখন গল্প করছিল, আমি সেই সুযোগ বুঝে বাইকের উপর চড়ে বসলাম। ভাইয়া যেভাবে বাইক স্টার্ট দেয় আমিও সেইভাবে বাইক স্টার্ট দিলাম, কিন্তু বিপত্তি সৃষ্টি হলো অন্যখানে। আমি বাইকের স্ট্যান্ড তুলতে ভুলে গেছি আর বাইকের স্পিড মাত্রায় অধিক বাড়িয়ে দিয়েছিলাম, যার ফলে বাইকটা এক জায়গায় ঘুরতেছিল। হঠাৎ বাইকটা উল্টে পাল্টে যায় আর আমি ছিটকে কিছু দূরে পড়ে যাই। আর ওখানে ছিল কিছু কাঁচের টুকরো। একটা কাঁচের টুকরো খচ করে আমার হাতে ঢুকে যায়। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন দেখি আমি হসপিটালে। স্কুলে পড়া মুখস্থ করে যেভাবে টিচারদের কাছে মুখস্থ পড়াতে, ঠিক সেইভাবে এক টানে চোখ বুঝে কথাগুলো বলে দম নিল তৃপ্তি। আমিনা চোখ গোল গোল করে তাকিয়ে আছে তৃপ্তির দিকে। তৃপ্তি কথাগুলো এমনভাবে বলছে যে মনে হচ্ছে আগে থেকে মুখস্থ করানো হয়েছে ওকে। আমিনা কিছু বলতে যাবে তার আগে তৃপ্তি চোখ খুলে বলে উঠল, বড় আম্মু, তুমি কিন্তু প্রমিস করেছো আমাকে আর ভাইয়াকে কিচ্ছু বলবে না। এখন যদি কিছু বলো তাহলে আমি আজ কিচ্ছু খাবো না। আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। তৃপ্তির কথা শুনে আমিনা কি বলবে বুঝতে পারছে না। ওনার মুখের কথা মুখেই থেকে যাচ্ছে। আমিনা চোখ গরম করে চট করে বলে উঠল, আমি তোদের। আমিনাকে পাত্তা না দিয়ে তৃপ্তি বলল, এই চুপ করো তো, আমার খিদে পেয়েছে, আমি খাবো, চলো আমাকে খাইয়ে দিবে। আমিনার পুরো কথা শেষ হবার আগে তৃপ্তি চট করে আমিনার মুখের কথা কেড়ে নিয়ে এই বলে শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসলো। আমিনা রিং নিয়ে বলে উঠল, এই মেয়ে, ও দেখছি আমাকে ভয় পাচ্ছে না। কথাগুলো এমনভাবে পেঁচানো, একদম নিদ্র যেভাবে পেঁচিয়ে বলে তেমন। 1 মিনিট, এই মেয়েকে আবার শিখিয়ে দেয়নি তো নিদ্র? মনে মনে এই বলে গোল গোল চোখে আবারও তৃপ্তির দিকে তাকালো আমিনা। তৃপ্তি বসা থেকে উঠে দাঁড়িয়ে ডান হাত দিয়ে আমিনার ডান হাত ধরে বলল, আমাকে পরেও দেখতে পারবে, এখন আমাকে খাইয়ে দাও। দেখো আমার সুন্দর মুখটা কেমন কালচে হয়ে গেছে হসপিটালে থেকে। আমিনা থেকে একটু ঝুঁকে মুখটা এপাশ ওপাশ দেখিয়ে বলল তৃপ্তি। হসপিটাল থেকে মানে? কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়ালো আমিনা। তৃপ্তি থতমত খেয়ে গেল। এতক্ষণ তো নিটোর শিখিয়ে দেওয়া কথাগুলো সুসুর করে বলে ফেলেছিল আমিনাকে, নিটোর কথা স্টাইলে দমিয়ে রেখেছে। কিন্তু এখন যদি আমিনা সন্দেহ করে যেচে ধরে তখন কি হবে? তৃপ্তি চট করে বলল, না মানে দূর, এখন চলো তো। খিদের কারণে আমার পেটের ভিতরে বাজ পড়ার মতো আওয়াজ হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না? এই বলে আমিনার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো তৃপ্তি। আমিনা কি বলবে বুঝতে পারছে না। এই মেয়ে যে সত্যি কথা বলছে না, আমিনা ঢের বুঝতে পারছে। নিদ্রের চোখে পট্টি পরিয়ে দিয়েছে। আমিনা বুঝতে পেরে মুখ কিঞ্চিত হাঁ করে ফেলল। দুপুরের খাবার শেষ করে জ্যাক আর রাহুল চলে গেছে। আমিনা রিকোয়েস্ট করেছিল জ্যাক আর রাহুলকে থাকার জন্য, কিন্তু জ্যাকের আব্বুর অফিসে কি যেন একটা কাজ পড়ে গেছে। এর জন্য জ্যাক রাহুলকে নিয়ে চলে গেছে। তবে যাওয়ার সময় আমিনাকে বলে গেছে
আবারও সময় পেলে আসবে তারা। তৃপ্তিকে আমেনা ফ্রেশ করিয়ে খাবার আর ওষুধ খাইয়ে রুমে শুইয়ে দিয়েছে। তৃপ্তি ওষুধগুলো দেখেই আমেনা বুঝে গেছে তৃপ্তির হাতে গভীরভাবে আঘাত লেগেছে। আমেনা একজন নার্স, এটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। নিদ্র রুমের মধ্যে শুয়ে ঘুমাচ্ছে। এ কয়দিন ঠিকমতো ঘুমাতে পারেনি সে। আমেনা হনহনিয়ে নিদ্রর রুমে প্রবেশ করলো। এরপর দরজাটা ভেজিয়ে নিদ্রর বেডের পাশে এসে দাঁড়ালো। আমেনার চোখ দুটো দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। নিদ্র অঘোর ঘুমে তলিয়ে আছে। তৃপ্তির হসপিটালের রিপোর্টগুলো দেখে আমেনার রাগের সীমা অতিক্রম হয়ে গেছে। ঠাস ঠাস করে ঘুমন্ত নিদ্রর গালে কয়েকটা চড় মারল আমেনা। নিদ্র হকচকিয়ে শোয়া থেকে উঠে বসলো। আমেনা নিদ্রর গেঞ্জির কলার চেপে ধরলো। এরপর দাঁতে দাঁত চেপে বলল, হারামজাদা, এমনটা হলো কি করে? একটা কাচের টুকরো দিয়ে এতটা কাটা যেতে পারে না। হ্যাঁ পারে, কিন্তু এইভাবে না। পুরো হাতের রিসার রক কাটা গেছে। মেয়েটাকে এখানে পড়াতে নিয়ে আসছি আমি। ওর কিছু হলে বজলুর সালমাকে আমি কি জবাব দেব? বলেই ঝাড়া মেরে নিদ্রর গেঞ্জি ছেড়ে দিল আমেনা। এরপর ফ্লোরে বসে কাঁদতে কাঁদতে আমেনা আবারও বলল, অন্যর মেয়েকে নিজের কাছে এনেছি। আল্লাহ আমাকে একটা মেয়ে দেয়নি বলে ওকে আমার কাছে এনেছি। আমি ভাবতাম তুই ওকে বোনের চোখে দেখতি, কিন্তু আমেনা আর বলতে পারছে না, কান্নায় ভেঙে পড়ছেন। নিদ্র তড়িঘড়ি করে বেড থেকে নেমে আমেনার পাশে বসলো। এরপর আমেনার বাম হাতটা নিজের দুই হাতের মুঠোয় নিয়ে বলল, মম, হি ইজ মাই লাভ। আমি ওকে প্রচণ্ড ভালোবাসি। ও যদি আমার কাছ থেকে একটু দূরে সরে যেতে চায় তাহলে আমার জীবন চলে যাবে মম। কথাটা বলে থামলো নিদ্র। আমেনা ভেজা চোখে নিদ্রর দিকে তাকালো। নিদ্র লেপ্টে ফ্লোরে বসে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও বলল, জানো মম, ওর প্রতি আমার ভালো লাগা কাজ করতো না যদি না তুমি সেদিন ওর সাথে ভিডিও কলে কথা বলতে। কিছু বুঝতে পারছো না তাই না? ঠিক আছে, আমি সব বুঝিয়ে বলছি তোমাকে। এই বলে নিদ্র চোখ দুটো বুঝে নিল। এরপর বেডের সাথে হেলান দিয়ে বসে বলা শুরু করলো, আজ থেকে ঠিক 1 বা 1.5 বছর হবে। তুমি তখন ওর সাথে নিচে সোফার উপরে বসে ফোনে কথা বলছিলে, আর আমি ক্লাবে যাওয়ার জন্য সেখান দিয়ে যাচ্ছিলাম। তখন একটা খিলখিলানি হাসির শব্দ শুনতে পাই আমি। হাসিটা আমার ঠিক এই বুকে এসে লাগে। ঝড়ের গতিতে হাঁটা ছেলে আমি মুহূর্তের মধ্যেই সেখানে দাঁড়িয়ে গেলাম। কেন বলো তো? কারণ হাসিটা ঠিক আমার অতীত মনে করে দিয়েছিল। রোজিনা, মনে পড়ে মম মেয়েটার কথা? কতটা ভালোবাসতো আমাকে, তাই না? শাশুড়ি মা বলে তোমাকে এসে জ্বালিয়ে মারত। কথাটা বলে চোখ দুটো খুলে আমেনার দিকে তাকালো নিদ্র। আমেনা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের দিকে। 8 বছর আগে ক্ষত এখনো মুছে যায়নি নিদ্রর বুক থেকে। আমেনা ঢের বুঝতে পারছেন, তিনি তো নিজে বলতে পারছেন না এখনো। নিদ্রকে কি বলবেন তিনি? নিদ্র আমেনার তাকানো দেখে মলিন হেসে বলে উঠল, ও আমাকে কি কথা দিয়েছিল মম? আমাকে ছেড়ে কখনো দূরে যাবে না। কিন্তু দেখো, আজ 8টা বছর হয়ে গেছে, ও চলে গেছে। কেন করলো আমার সাথে এমন? ও একা কেন চলে গেল? আমাকে কেন ওর সাথে নিয়ে গেল না? তাহলে তো আমি অন্য কারোতে আসক্ত হতাম না। শেষের কথাগুলো চিৎকার করে বলে উঠল নিদ্র। আমেনার থমথমি খেয়ে কেঁপে উঠল। ওয়েট ওয়েট ওয়েট, এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু এই রোজিনাকে আর এই দিকটা আমি কেমন যেন সব গুলিয়ে ফেলছি। আরে ভাই, তুই চুপচাপ শুনতে থাক না। আমার হাতে সময় নেই, 6টা বেঁচে গেছে। 8টায় আমাকে বাসায় ফিরতে হবে, না হলে মহারানী আমাকে বাসায় উঠতে দিবে না। ওকে বউ পাগলা গুরু, আপনি বলেন, আমি শুনছি। দেখ, ফাইজলামো করবে না, তাহলে বলবো না গল্পটা। মাপ চাই, আপনি বলেন। এই আমি চুপ করলাম, আর ডিস্টার্ব করবো না। রোজিনা নিদ্রর ফার্স্ট লাভ। মেয়েটা পাগলের মতো ভালোবাসত নিদ্রকে। স্কুল লাইফের প্রেম ছিল নিদ্রর। মেয়েটা দেখতে যেমন সুন্দর ছিল, ঠিক তার চলাফেরাও সুন্দর ছিল। সপ্তাহে না হলেও 4-5 বার নিদ্রদের বাড়িতে আসতো রোজিনা। নিদ্রদের গ্রামের পাশের গ্রামের মেয়ে ছিল রোজিনা। আমেনাকে শাশুড়ি বলে জ্বালিয়ে মারত সে। বাড়ির ভেতর সোফার উপর বসে বসে শুধু আমেনাকে হুকুম করতো, এই শাশুড়ি এটা দাও, ওই শাশুড়ি ওটা দাও। মেয়েটার মিষ্টি কণ্ঠে তাকে আমেনা বারবারই গলে যেতেন। রোজিনা লাড্ডু খুব পছন্দ করেন, কিন্তু আমেনা লাড্ডু বানাতে পারতেন না। শুধু রোজিনার জন্য আমেনা অনেক কষ্ট করে লাড্ডু বানানো শিখেছে। কিন্তু হঠাৎ একদিন একটা ঝড় এসে সব ওলটপালট করে দিয়ে গেল। 9ম শ্রেণী শেষ হওয়ার পর রোজিনার বিয়ে ঠিক হয়ে যায়। নিদ্র তা মেনে নিতে পারেননি। পাগলের মতো ছুটে গিয়েছিল রোজিনাদের বাড়িতে। কিন্তু রোজিনার বড় ভাই ছেলে পেলে দিয়ে অনেক মারধর করে নিদ্রকে। আমেনাও গিয়েছিল বিয়েটা ঠেকাতে, কিন্তু আমেনার কথা কেউ শুনল না। নিদ্রর আব্বু ফরহাদ আহমেদ
তখন ঢাকায় ছিল। নিদ্রর ফ্রেন্ড জেসিকা, রিক, নিলয়, বৃষ্টি গিয়েছিল বিয়ে ভাঙতে, কিন্তু কেউ তাদের পাত্তা দেয়নি। রোজিনাদের পরিবারের লোকেদের এক কথা ছিল, নিদ্র পরিবারে তারা মেয়ে দেবে না। কারণ জিজ্ঞেস করতে তারা রেখে গিয়েছিল। তাদের পরিবারের এক মেয়ের সাথে নাকি নিদ্রর বাবা ফরহাদ আহমেদের বিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ফরহাদ আহমেদের বাবা তাদের পরিবারের মেয়েকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে ফরহাদ আহমেদের বিয়ে দিয়ে দেয়, মানে আমেনার সাথে। রোজিনা তো পুরো পাগল হয়ে গেছিল নিদ্রর জন্য। কয়েকবার লুকিয়ে নিদ্রদের বাড়িতে চলেও এসেছিল সে, কিন্তু প্রতিবারই রোজিনার ভাই, বাবা, চাচা এসে রোজিনাকে খুঁজে মারতে মারতে নিদ্রদের বাড়ি থেকে বের করে নিয়ে যেত। শেষ পর্যন্ত রোজিনার বিয়েটা ঠেকাতে পারেনি কেউ। চোখের সামনে মেয়েটার বিয়ে হয়ে গেছে। 4 মাস না ঘুরতে শোনা গেছিল রোজিনা প্রেগনেন্ট। নিদ্র পুরো পাগল পাগল হয়ে গেছিল। জেসিকা, রিক, নিলয়, বৃষ্টি অনেক বুঝিয়েছে নিদ্রকে, কিন্তু নিদ্রর পাগলামো সহ্য করার মতো ছিল না। রোজিনার যখন 10 মাসের বাচ্চা পেটে, তখন হঠাৎ একদিন রাতে প্রসব যন্ত্রণা ওঠে রোজিনার। ধরতি ডাকা হয়, কিন্তু 1 ঘন্টা পর ধরতি বাহিরে এসে জানায় রোজিনার বাচ্চা দুজনেই মারা গেছে। কথাটা নিদ্রর কানে আসার সাথে সাথে জ্ঞান হারিয়েছিল নিদ্র। 10ম শ্রেণী পাশ করছিল নিদ্র কোনো মতে। এরপর আমেনা নিদ্রকে নিয়ে ঢাকায় চলে আসে। আর অপরদিকে রিক আর জেসিকা আবেগের বশে ভুল করে বসে। তাদের ধারণা হলো নিদ্রর মতো তাদেরও হতে পারে, এজন্য তারা লুকিয়ে কাজীকে অনেক টাকা দিয়ে নিজেদের মধ্যে বিয়ে করে নেয়। আর এখানেই নিদ্রর ফ্রেন্ডের জীবনে কালো আধার নেমে এসেছিল। আর অনার্স 3rd ইয়ারে জেসিকা মাস্টার প্ল্যান করে রিক, নিলয়, বৃষ্টিকে মেরে ফেলে। আর যা আপনারা পড়ে এসেছেন প্রথম কিছু পর্বে। যাই হোক, নিদ্র আমেনার কোলে মাথা রেখে গুটি গুটি পায়ে হয়ে ফ্লোরে শুয়ে আছে। আর আমেনা শাড়ির আঁচল এক হাত দিয়ে ধরে চোখের পানি মুছছেন, আর এক হাত দিয়ে নিদ্রর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। নিদ্র জোরে নিঃশ্বাস টেনে বলল, সে রোজিনাকে আমি তৃপ্তির মাঝে খুঁজে পেয়েছি মম। ওর হাসি, বাচ্চা বাচ্চা চেহারা আমাকে মনে করিয়ে দেয় রোজিনার কথা। তৃপ্তি যখন আমার সামনে বসে হাসে, আমার মনে হয় এই তো আমার রোজিনা আমার সামনে বসে হাসছে। জানো মম, তৃপ্তির সে একটা হাসি আমাকে ওর প্রতি আসক্ত করে তুলেছে। 1-2 বছর ধরে ওকে আমি আমার কাছে নিয়ে আসার জন্য পাগল হয়ে গেছিলাম। কেন জানো? ওকে যদি আমি রোজিনার মতো হারিয়ে ফেলি, সেই ভয় ওকে আমি হারাতে পারবো না মম। তাহলে আমি মরে যাব। আমাকে এবার আর কেউ বাঁচাতে পারবে না তোমরা। কথাগুলো বলে একটু নড়ে চড়ে আমেনার কোলে মাথা রেখে ফ্লোরে পা ছড়িয়ে আরাম করে শুয়ে পড়ল নিদ্র। আমেনা নিদ্রর মাথায় হাত বুলিয়ে ভাবছে তার ছেলের বুকের ভেতর কত কষ্ট এখনও লুকিয়ে রাখছে। আর আমেনা কিনা ভেবে বসে আছে নিদ্র সব ভুলে গেছে। কিন্তু তৃপ্তির হাত কাটার বিষয় নিয়ে এখনও ক্লিয়ার হয়নি আমেনা। নিদ্রকে সাহস করে এখন আর কিছু বলতেও পারছেন না আমেনা। পুরনো কষ্টটা আবারও জেগে উঠেছে ছেলেটার। আমেনা লক্ষ্য করলো নিদ্রর বোঝা চোখের কোনো এক কোণ থেকে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। আমেনা মা হয়ে ছেলের এই কষ্ট কী করে সহ্য করছেন তিনিই শুধু তা জানেন। কে ওখানে? কথাটা বলে আমিনার কোল থেকে মাথা তুলে বসলো নিদ্র। আমিনার কোলে মাথা রেখে শুয়েছিল সে। হঠাৎ দরজার দিকে চোখ যাওয়ায় দেখলো ছায়ার মতো কিছু একটা। দরজাটা হালকা ফাঁক ছিল। নিদ্রর গলার আওয়াজ পেয়ে দরজার কাছ থেকে ছায়াটা সরে গেল। নিদ্র তড়িঘড়ি করে দরজার কাছে আসলো। দরজা খুলে রুম থেকে বেরিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো নিদ্র, কিন্তু কাউকে দেখতে পেল না। আমেনার শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে রুম থেকে বেরিয়ে নিদ্রর কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে? এদিক ওদিক কি করছিস? আমেনার কথা শুনে নিদ্র আমেনার দিকে ফিরে অন্যমনস্ক হয়ে বলল, আমি এখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম মনে হয়। আমেনা এদিক ওদিক তাকিয়ে বলতে লাগলো, এখানে কে আসবে এখন? তৃপ্তি তো ঘুমে। আমেনার কথা শুনে নিদ্র তৃপ্তির রুমের দরজার কাছে গিয়ে দরজাটা হালকা খুলে ভেতরে তাকালো। দেখলো তৃপ্তি বেডের ওপর লম্বা হয়ে শুয়ে ঘুমাচ্ছে। কিন্তু এখানে কে দাঁড়িয়েছিল তাহলে? তৃপ্তির রুমের দরজা আবার টেনে দিয়ে অন্যমনস্ক হয়ে ভাবছে নিদ্র। আমেনা নিদ্রর কাছে এসে বলল, তুই হয়তো ভুল দেখছিস। এখানে কে আসবে এখন? এমনটা হয় মাঝে মাঝে। এটা আমাদের চোখের ভুল। যা রুমে যা। নিদ্রকে টেনে রুমের ভিতরে দিয়ে গেল আমেনা। নিদ্র আনমনা হয়ে আবারও বেডের ওপর শুয়ে পড়ল। আমেনা যেটা জানতে রেগে নিদ্রর কাছে আসছিল সেটা আর ওনার জানা হলো না। নিদ্রর রুম থেকে বেরিয়ে আসলো আমেনা। রুম থেকে বের হতেই তিনি মুখোমুখি হলেন নীলার। আমেনা নীলাকে এখানে দেখে বেশ অবাক হলো। এখনই তো তারা এখান থেকে গেল, তাহলে এখন কোথা থেকে আসলো নীলা? অবশ্য আসলেও আসতে পারে, সিঁড়ি তো এখান থেকে মাত্র কয়েক হাত তফাৎ। আমেনা চিন্তিত সুরে নীলাকে বলল,
তুমি কখন আসলে? আমিনার কথা শুনে নীলা একগাল হেসে বলল, এই মাত্র আসলাম। সুইটি কোথায় আন্টি? সুইটিকে দেখতে আসছি। একটু আগে তুমি এখানে দাঁড়িয়েছিলে? নীলার কথা শেষ হতেই আমিনা স্পষ্ট গলায় নীলাকে জিজ্ঞেস করলো। নীলা অবাক দৃষ্টিতে আমিনার দিকে তাকিয়ে বলল, কি বলছেন আন্টি? আমি তো সবে মাত্র আসলাম। আমি এখানে কখন দাঁড়িয়েছিলাম? আমিনা একবার নীলার মুখটা ভালো করে দেখে নিল। এই মেয়ে এখানে দাঁড়িয়েছিল বলে আমিনার মনে হয় না। আবার খটকাও লাগছে এই মেয়ের ওপর। নেত্র ভুল দেখতে পারে, এটা হতে পারে না। আমিনা নীলাকে আস্তে করে বলল, আমি মনে হয় কিছু ভুল দেখেছিলাম। তৃপ্তি এখন ঘুমাচ্ছে, ওর শরীরটা ভালো না, অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আমিনা আরো কিছু বলার আগে নীলা চট করে চিন্তিত ভঙ্গিতে বলল, অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? ও ঠিক আছে, আমি একটু দেখি। এই বলে আমিনাকে আর কিছু বলতে না দিয়ে তৃপ্তির রুমের দিকে চলে গেল নীলা। আমিনা কিছু বলতে যাচ্ছিল কিন্তু কিছু একটা ভেবে আর বলল না। আমিনা নিজের রুমেই চলে গেল। আর এদিকে নীলা তৃপ্তির রুমের ভেতর এসে দেখলো তৃপ্তি বেডের উপর আধা শোয়া হয়ে চোখ দুটো বুজে আছে। বোঝা চোখের পাতার কোণ দিয়ে চোখের পানি গাল বেয়ে পড়ছে। প্লাস্টার বাঁধা হাতটা পেটের ওপর। নীলা আস্তে করে তৃপ্তির বেডের পাশে গিয়ে দাঁড়ালো। তৃপ্তি তখনও নীলার অস্তিত্ব টের পায়নি, আর পাবেও বা কী করে? নীলা তো খালি পায়ে তৃপ্তির রুমে আসছে। তৃপ্তির কান্না করার কারণ বুঝতে পারছে না নীলা। বেডের পাশে বসে আস্তে করে তৃপ্তির ডান হাতের ওপর নিজের হাত রাখলো নীলা। তৃপ্তি চমকে উঠে তাকালো নীলার দিকে। এরপর তাড়াতাড়ি নীলার হাত নিজের হাত থেকে ছাড়িয়ে চোখের পানি মুছতে লাগলো। চোখের পানি মুছতে মুছতে তৃপ্তি বলে উঠল, তুমি কখন আসলে আপু? তৃপ্তির কথা শুনে নীলার পা দুটো বেডের ওপর উঠিয়ে গোল গোল হয়ে বসে বলল, আগে বল, কান্না করছিলি কেন? হাতটা প্রচণ্ড ব্যথা করছে, শিরশির করেই চলেছে, ঘুমাতে পারছি না ব্যথার জন্য। নীলার কথা শেষ হতেই বলে উঠল তৃপ্তি। নীলা তৃপ্তির মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত চোখ বোলালো। এরপর শান্ত গলায় নীলা বলল, এই অ্যাক্সিডেন্ট হলো কি করে? হাতে কি হয়েছে? ভ্রু নাচিয়ে বলল নীলা। তৃপ্তি নীলাকে অনুরোধ করে বলল, টেবিলের উপর পানি আছে, একটু দেবে প্লিজ। আর পাশে একটা বক্সে ওষুধ আছে, ওখান থেকে রোলাক্স নামের একটা ওষুধের পাতা আছে, ওখান থেকে একটা ট্যাবলেট দাও। আগে হাতের ব্যথা কমিয়ে নিই, তারপর তোমাকে সব বলছি। তৃপ্তির কথা মতো নীলা তৃপ্তিকে রিল্যাক্স নামের ঔষধ খাইয়ে দিল। এরপর টেবিলের ওপর পানির গ্লাস রেখে আবারও বেডের ওপর উঠে বসে নীলা বলল, এবার বল কি করে হয়েছে এসব? বাড়িতে আসার পর তৃপ্তি আমিনাকে যা বলেছিল নীলাকেও তা বলতে লাগলো। আর নীলা খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলো। নেত্রর বানানো কথাগুলো বলতে তৃপ্তির বেশ লাগছে। বিকেল 5:39। নেত্র তৃপ্তিকে নিয়ে ছাদে যাচ্ছে। রুমে বসে বোর হচ্ছিল তৃপ্তি, তাই সে নেত্রর কাছে ছাদে যাবে বলে বায়না ধরে। নেত্র আজ ক্লাবে যায়নি। তৃপ্তি সুস্থ না হওয়া পর্যন্ত সে ক্লাবে ঠিকমতো যেতে পারবে না বলে দিয়েছে জ্যাক আর রাহুলকে। ছাদের দরজা খুলে ছাদের ফ্লোরে পা রাখলো নেত্র আর তৃপ্তি। ছাদের তৃপ্তিকে দাঁড় করিয়ে ছাদের দরজা প্রথমে লাগিয়ে দিল নেত্র। এরপর তৃপ্তিকে নিয়ে দোলনায় বসালো। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। দৃশ্যটা অনেক মনোমুগ্ধকর। থেমে থেমে দমকা হাওয়া আসছে। সেই হাওয়ার সাথে তৃপ্তির খোলা চুলগুলো মৃদু উড়ছে। সারাদিন রোদে পুড়ে ফুল গাছগুলো কেমন শুকিয়ে গেছে। মিত্র গাছগুলোতে পানি দেওয়ার জন্য ছাদের পানির ট্যাঙ্কির সাথে একটা চিকন পাইপ ফিট করেছে। তৃপ্তি দোলনায় ধীরে ধীরে দোল খেতে খেতে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আছে। সূর্যটা ধীরে ধীরে দূরের কিছু গাছ পালার আড়াল হচ্ছে। মিত্র পাইপটা ফিট করে গাছগুলোতে পানি দিচ্ছে আর কিছুক্ষণ পর পর তৃপ্তির দিকে তাকাচ্ছে। গাছগুলোতে পানি দেওয়া শেষ করে তৃপ্তির কাছে আসলো নেত্র। তৃপ্তি এক মনে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আছে। সূর্যটা আর একটুখানি দেখা যাচ্ছে। একটু পরেই হয়তো পুরো ডুবে যাবে, আর দেখা যাবে না আজকের জন্য। নেত্র আস্তে করে তৃপ্তিকে দু হাতে কোলে তুলে নিল। তৃপ্তি চমকে উঠে নেত্রর দিকে তাকালো। নেত্র তৃপ্তির চোখে চোখ রেখে বলল, শুধু সূর্য দেখলে হবে? সন্ধ্যা চলে আসছে, সেদিকে খেয়াল আছে? নিচে যাবি না? নেত্রর কথা শুনে তৃপ্তি ডান হাতটা নিজের বুকের ওপর গুটিয়ে বলল, আর একটু এখানে থাকবো, পুরো সূর্য অস্তটা যাওয়া দেখবো। ওকে, তাহলে আমিও দেখব।
এই বলে তৃপ্তিকে নিয়ে দোলনায় বসে পড়ল নিদ্র। তৃপ্তি পা দুটো দোলনার উপর টান টান করে মেলে দিয়ে নিদ্রর বুকে মাথা ঠেকালো, আর প্লাস্টার বাঁধা বাম হাতটা তৃপ্তির বুকের উপর ঝুলে রইল। নিদ্র শক্ত হাতে তৃপ্তির কোমর জড়িয়ে ধরে নিজের সাথে তৃপ্তিকে মিশিয়ে নিল। এরপর তৃপ্তির ঘাড়ে ঠোঁট চোরা ছোয়ালো নিদ্র।